টিফিন বক্স মানে কিছু অনন্য স্বাদের বাংলা গল্পের ঝুড়ি ভোজন। আর এই গল্পগুলির স্বাদ সঠিক সময়ে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার টিফিন বক্সের শ্রোতা বন্ধুরা, আমি রূপকথা। টিফিন বক্সের পরিবেশনায় আজ আপনারা শুনবেন বিশ্বখ্যাত আইরিশ জ্যোতিষী, হস্তরেখাবিদ এবং ভবিষ্যৎ বক্তা কিরোর লিখিত একটি অনন্য সাধারণ গল্প, লেডি ওয়েদারবির প্রেমিক। আসল নাম উইলিয়াম জন ওয়ার্নার হলেও কিরো নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। বন্ধুরা, গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা কিন্তু একদম ভুলবেন না। শুরু হচ্ছে কিরো লিখিত আজকের গল্প, লেডি ওয়েদারবির প্রেমিক। জেনারেল স্যার হেনরি ওয়েদারবির সঙ্গে লেডি ওয়েদারবির যখন বিয়ে হয় তখন তার বয়স মাত্র 18। স্যার ওয়েদারবি তার স্ত্রীর চেয়ে 20 বছর বড়। একজন বিশিষ্ট সেনানায়ক ছিলেন তিনি। ঠিক এই সময় তাকে ভারতবর্ষের দক্ষিণ দিককার একটা প্রদেশের গভর্নর নিযুক্ত করা হয়েছিল। বিয়ের পর হ্যানোভার স্কোয়ারের সেন্ট জর্জ গির্জার সিঁড়িতে পাতা লাল কার্পেটে পা ফেলে দুজনে যখন বেরিয়ে এলেন, উপস্থিত সবাই মুগ্ধ বিস্ময়ে বলেছিলেন, কি চমৎকার জোর মিলেছে। নবদম্পতির ওপর চাল ছড়িয়ে, ছেঁড়া জুতো ছুঁড়ে ও অন্যান্য প্রচলিত ধর্মীয় অনুষ্ঠান করে তাদের অভিনন্দিত করা হয়েছিল। বিয়ের প্রায় সঙ্গে সঙ্গেই নবদম্পতি ভারতবর্ষে যাত্রা করেন। সেখানে স্যার ওয়েদারবিকে গভর্নরের কার্যভার নিতে হবে এবং গভর্নরের স্ত্রী হিসেবে লেডি ওয়েদারবিকে সামাজিক দায় দায়িত্ব পালন করতে হবে। লেডি ওয়েদারবি যে দেশে তিনি যাচ্ছেন সে দেশ সম্পর্কে তার বিশেষ কিছু জানা ছিল না। কেবল জানতেন সেখানে তিনি জন্মেছিলেন, আর তার প্রয়াত পিতা লর্ড মিডেনটন যে প্রদেশের গভর্নর ছিলেন তার স্বামীও সেই প্রদেশের গভর্নর নিযুক্ত হয়েছেন। লর্ড ও লেডি মিডেনটনের একমাত্র সন্তান হিসেবে অত্যন্ত গোঁড়া নিয়ম কানুনের মধ্যে তাকে মানুষ করা হয়েছিল। তাদের বাড়িতে অতিপ্রাকৃত বিষয়, প্রেতাত্মার আবির্ভাব, আধ্যাত্মিক অথবা জন্মান্তরবাদ সম্পর্কে যে কোনো রকম আলোচনা নিষিদ্ধ ছিল। মাননীয়া ডরোথি মিডেনটনকে যেভাবে জগৎ সংসার থেকে আলাদা করে রাখা হয়েছিল, কোনো মঠের সন্ন্যাসিনীকেও বোধ হয় তেমন করে রাখা হয় না। 14 বছর বয়সে তার মা মারা যান। বাবাও 6 মাসের বেশি অপেক্ষা করতে পারেননি। তিনি একজন প্রাক্তন কোরাস গায়িকাকে বিয়ে করেন। ডরোথিকে লন্ডনে তার চিরকুমারী পিসিমার কাছে পাঠানো হলো। ভদ্র মহিলা ছিলেন ধর্মের জ্বলন্ত প্রতিমূর্তি। সবসময় বাড়ির সামনের দিককার ঘরের জানালা বন্ধ করে রাখতেন, পাছে পথ চলতি মানুষের ছায়া তার ভাইঝির উপরে পড়ে। ভাগ্যের এমনই লীলা, সব রকম চেষ্টা সত্ত্বেও একদিন ডরোথি ফুল হয়ে ফুটে উঠল। আর চার্চ বাজারে যাবার পথে লন্ডনের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ জেনারেল স্যার হেনরি ওয়েদারবির সঙ্গে বিশেষ মুহূর্তে দেখা হলো। চিরকুমারী পিসি নিজের হাত থেকে দায়িত্ব ঝেড়ে ফেলার এমন সুযোগ দেখে পুলকিত হয়ে উঠলেন। পিসি ইতিমধ্যে নজর করেছিলেন ভাইঝি দোকান বাজারে কেনাকাটা করতে গেলে পুরুষের দল কিভাবে লুব্ধ বিস্ময়ে তার দিকে চেয়ে থাকে। পিসি চার্চ বাজার থেকে ডরোথির জন্য সাদা মসলিন কিনতেন। শুভ্র মসলিন দিয়ে তার জন্য সাদা মাটা পোশাক তৈরি হতো। শেষ পর্যন্ত ভদ্রমহিলা ডরোথিকে
তার চুলে সাদা গোলাপ ব্যবহার করবার অনুমতি দিয়েছিলেন। এর বেশি কিছু নয়। মানুষের ধরনটা একটু বিচিত্র। তারা সেই সব জিনিসই পছন্দ করে যার মধ্যে বৈপরীত্যের সন্ধান পায়। রং করা মুখ আর ঠোঁট হয়তো উন্মাদনার সময় ভালো লাগে, কিন্তু এমন লোক খুব কমই আছেন যারা ব্রেকফাস্ট টেবিলে লাঞ্চ অথবা ডিনারের সময় তাদের প্রত্যাশা করেন। স্যার হেনরি ওয়েদারবিও এই সাধারণ নিয়মের আওতার বাইরে পড়েন না। অর্ধেক ইউরোপের প্রাঙ্গণ ঘুরে অনেক রং করা মুখের মেয়ের সঙ্গে তার আলাপ হয়েছিল, আর তাদের কাউকে কাউকে হয়তো ভালোবেসেছিলেন, কিন্তু তাদের কাছ থেকে তার ভাগ্যে জুটেছিল শুধু প্রবঞ্চনা, দাহ আর দুঃখ। অবশেষে ডরথির মধ্যে খুঁজে পেলেন তার স্বপ্নকে, নিষ্পাপ শুভ্রতার শরীরী রূপ। স্যার হেনরি ওয়েদারবি দ্রুত সিদ্ধান্তের অপ্রতিরোধ্য ব্যক্তিত্ব। তিনি নিজেই পিসিকে রাজি করালেন। এমন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে তোষামোদে কথা শুনে পিসি তো ভারী খুশি। তাকে বাড়িতে নেমন্তন্ন করে বসলেন। গভর্নরের কাজ নিয়ে শীঘ্রই ভারতবর্ষে যেতে হবে, সেই জন্য স্যার হেনরি ওয়েদারবি তার মনের কথা জানাতে দেরি করলেন না। হ্যানোভার স্কোয়ারের সেন্ট জর্জেস গির্জাতে বিয়ের আয়োজন করা হলো। কয়েক বছর বাদে লেডি ওয়েদারবি ভারত থেকে লন্ডনে ফিরলে তার সঙ্গে আমার আলাপ হয়। তার নিজের পরিচয় না দিয়ে আমার সেক্রেটারির সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে রেখেছিলেন। মে মাসের সেই অপরাহ্নের কথা আমি কখনো ভুলব না। সেদিন থেকে তার সঙ্গে আমার যে বন্ধুত্বের সূচনা হয়েছিল, মৃত্যু পর্যন্ত তা অক্ষুণ্ণ ছিল। প্রথম দর্শনেই তার শরীরের আশ্চর্য গঠন বৈশিষ্ট্য চোখে পড়ল। তাকে বললাম, আপনার বিয়েটা সুখের হয়নি, আর শীঘ্রই বিচ্ছেদ ঘটে যাবে। সোজাসুজি আমার মুখের দিকে তাকালেন লেডি ওয়েদারবি। তারপর হঠাৎ তিনি বললেন, তা বোধহয় হবে না। আমার স্বামী কি করে আমাকে ডাইভোর্স করবেন? আমি তো আর 10টা সাধারণ মেয়ের মতো নই। আমার প্রেমিক নেই, কখনো থাকবেও না। পুরুষ সম্পর্কে আমার কোনো আগ্রহই নেই। তারাও কখনো আমার কাছে প্রণয় নিবেদন করে না। কিরো, আপনি জন্মান্তরবাদে বিশ্বাস করেন? ভারতবর্ষে গিয়ে এ ব্যাপারে আমি যা জানতে পেরেছি তা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। আগে আপনি বলুন, আপনি কি মনে করেন, তারপর আমি আমার অভিজ্ঞতার কথা বলবো। অদ্ভুত একটা অনুভূতি আমাকে ছেয়ে ফেলল। হ্যাঁ, আমি উত্তর দিলাম, জন্মান্তরবাদে বিশ্বাস করি আমি, আর এ ব্যাপারে আমার নিজের অদ্ভুত একটা মত আছে। মনে রাখবেন, সেসব কেবল তত্ত্ব, গভীর কোনো চিন্তা ভাবনার বিষয় নয়। লেডি ওয়েদারবি হাসলেন। আমার মনে হয় আপনি নিশ্চয়ই অন্যান্য অনেক জন্মান্তরবাদীদের মতো কারো মধ্যে অস্বাভাবিক কিছু দেখলে বলবেন না যে সে মিশরের রাজা কিংবা রানী ছিল, অথবা গ্রিসের কোনো মন্দিরে উৎসর্গিতা চিরকুমারী ছিল। আমি বললাম, এসব আমিও বিশ্বাস করি না। আপনি আমার তত্ত্বকে স্বাভাবিক ব্যাপার বলে ভাববেন না। আমার বিশ্বাস এইটুকুই। বলে আমি তাড়াতাড়ি বলে গেলাম, নিচু স্তরের প্রাণীরা সবসময় চেষ্টা করছে উঁচু স্তরে উঠে আসার, আর তাদের এই চেষ্টা নতুন করে দেহ ধারণের ভিতর দিয়েই সেই সুযোগ পায়। মনে হলো আমার তত্ত্ব লেডি ওয়েদারবিকে প্রভাবিত করেছে। তার নিমিলিত চোখে একটা জিজ্ঞাসা অপলক হয়ে উঠেছিল। অত্যন্ত চিন্তান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, আমি অবশ্য বলতে পারি না আপনার তত্ত্ব আমার বেলায় কতখানি খাটবে।
যদি পারেন তো বলুন না, আমি কত জন্মের ভেতর দিয়ে এসেছি? আমি বললাম, আপনি স্বাভাবিক মহিলা নন। সত্যি কথা বলতে কি, আপনি মানুষই নন। কারণ আপনি নিজেই স্বীকার করেছেন কেউ আপনাকে ভালোবাসেনি, আপনিও কাউকে ভালোবাসতে পারেননি। আপনি বলেছেন আপনার স্বামী এমন একজন পুরুষ যিনি যে কোনো নারীর কাম্য, কিন্তু আপনি তার ভালোবাসায় সাড়া দেননি কখনো, আর আপনাদের বিয়ে সার্থক হয়ে ওঠেনি। আপনি সত্যি কথাই বলেছেন। আমি এখন আপনাকে ভারতবর্ষে আমার যে অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি তা আপনার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। আমার স্বামী আশ্চর্য রকমের প্রতিশ্রুতি সম্পন্ন পুরুষ, কিন্তু আমি তার মন ভেঙে দিয়েছি। আমি কখনো কোনোভাবে তার জীবনে ঠাঁই করে নিতে পারিনি, অথবা তার উচ্চাভিলাষের ব্যাপারেও কোনো সাহায্য করতে পারিনি। লোকজনের সঙ্গে মেলামেশা সম্পর্কে কিরকম একটা ঘৃণা আমার ছিল, আর সে কথা আমি খোলাখুলি বলতাম। আমার স্বামী কখনো বকাবকি করেছেন, তবে সব সময় তিনি আমার প্রতি সহৃদয় ছিলেন। তবু বছরের পর বছর আমরা দূরে সরে যেতে লাগলাম। আমার একলা বেড়াতে ইচ্ছে করত, পারলে বনে জঙ্গলে ঘুরে বেড়াতাম। বুনো জন্তু বা সাপের ভয় আমার ছিল না। সাপকে আমার সব সময় ভালো লাগতো। এইরকম একদিন বেড়াতে বেরিয়ে এমন একটা পথ দিয়ে এগিয়ে গেলাম যে পথটা একটা ভাঙাচোরা মন্দিরের সামনে গিয়ে থেমেছে। এরকম মন্দিরে ভারতবর্ষের সব জায়গায় দেখা যায়। প্রথমে নিজেকে একলা ভেবেছিলাম, পরে দেখলাম সেখানে একজন যোগী থাকেন। ইনি সেই সব ত্রিকালদর্শী ঋষিদের একজন, যাদের শুধুমাত্র সেই রহস্যময় ভারতবর্ষে দেখা যায়। তিনি এমনভাবে আমাকে সম্ভাষণ করলেন যেন আমি তার আজন্ম পরিচিত। পথ দেখিয়ে গুহার ভিতরে নিয়ে গেলেন। সেখানে আমরা বুদ্ধদেবের বৃহৎ আকার মূর্তির ছায়ার পাশাপাশি বসলাম। হরি ওম তৎসৎ। পাচ্ছে, তোমার কি কিছু জানবার আছে? তা তো আমি জানি না, তবে হঠাৎ এখানে এসে আমি আমার জীবনের পথ পেয়ে গেছি। না বৎসে, হঠাৎ বলে পৃথিবীতে কিছুই নেই। নির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্যেই তোমাকে এখানে আসতে হয়েছে। যাই হোক, বলো তো তোমার মনের দুঃখটা ঠিক কি? এই ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলুন তো। অন্য সব মেয়েদের থেকে আমি আলাদা কেন? আজ আপনি যেভাবে বললেন সেই একইভাবে তিনিও বললেন। শোনো বৎসে, তুমি তো মানুষ নও। তোমার আত্মা এখনো সেই স্তরে পৌঁছতে পারেনি। শোনো বৎসে, আমি তোমার বাবা এই প্রদেশের গভর্নর হয়ে আসবার আগে থেকেই এখানে আছি। মনে হয় এই তো যেন কালকেরই ব্যাপার। আসলে তোমার জন্মটা তোমার বাবা মার মনে বিপর্যয় এনেছিল। তাঁরা আশা করেছিলেন একটা ছেলে, কিন্তু হলো একটা মেয়ে, অর্থাৎ তুমি। তবে তোমার সম্বন্ধে আরো অদ্ভুত কিছু ঘটনা ঘটতে তখনও বাকি ছিল। একদিন বিকেল বেলায়, তোমার বয়স তখন অল্প কয়েকটা মাস, তোমাকে তোমার আয়া তোমার মায়ের ঘরের বাইরের বারান্দায় একটা ছোট খাটের ওপর একলা রেখে গিয়েছিল। ফিরে এসে একটা দৃশ্য দেখে সে ভয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছিল। সে দেখেছিল প্রকাণ্ড বড় একটা শঙ্খচূড় সাপ তোমার খাটের চারপাশ জড়িয়ে
তার ফোনাটা তোমার বালিশের উপরে রেখেছে। ব্যাপারটা শুনে তোমার বাবা ছুটে এসেছিলেন, কিন্তু তিনি বা তাঁর চাকর বাকরেরা কিছু করবার আগেই ওই প্রকাণ্ড সাপটা বারান্দা দিয়ে নিচে নেমে অদৃশ্য হয়ে গিয়েছিল। আর সেই দিন থেকে তোমার মনে সাপের ভয় আর রইল না। এই ঘটনাটা তোমার মাকে এতটাই বিপর্যস্ত করে দিয়েছিল যে তোমার বাবা পদত্যাগ করে তোমাকে নিয়ে ইংল্যান্ড না ফেরা পর্যন্ত তিনি শান্তি পাননি। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে 20 বছর বাদে তোমাকে তোমার স্বামীকে সঙ্গে নিয়ে তোমার জন্মস্থানে আবার ফিরে আসতে হয়েছে। আর তোমার স্বামীও তোমার বাবারই মতন ওই একই পদে চাকরি নিয়ে এসেছেন। আমি কি তাহলে সাপের জন্মান্তর গ্রহণ করেছি? হ্যাঁ বৎসে, ঠিক তাই। তুমি যে আর 5টা মেয়েদের থেকে আলাদা, তার রহস্যটা বোধ হয় এইখানে। সেই দিন সন্ধ্যায় স্নান সেরে যখন ডিনারের জন্য সাজসজ্জা করছিলাম, হঠাৎ আয়নার সামনে আমার চেহারা চোখে পড়ল। এই প্রথম লক্ষ্য করলাম আমার শরীরের গঠন আর 10টা মেয়ের যেমন হয়ে থাকে তেমন নয়। আমার শরীর কোমল, নমনীয় আর যুগ্ম গ্রন্থিযুক্ত। যখন আমি 2 পা একসঙ্গে করে দাঁড়ালাম, দেখতে পেলাম সাপের আকৃতি। গায়ের রং আমার উজ্জ্বল সাদা। মনে পড়ল প্রত্যেক বছর আমার গায়ের চামড়া উঠে যায় আর নতুন চামড়া গজায়। আমি বইয়ে পড়েছি এরকম ব্যাপার সাপের ক্ষেত্রেই ঘটে, বিশেষ করে গোখ্র আর কেউটে সাপের বেলায়। তারপর আমি যখন আয়নার কাছাকাছি গিয়ে ভালো করে দেখলাম, স্পষ্ট দেখতে পেলাম আমার কপালে 3টে রেখা, ঠিক যেমন শঙ্খচূড় সাপের মাথায় থাকে। আমি যোগীর কথায় দুঃখ পাইনি বা মানসিকভাবে বিপর্যস্তও হইনি। এবার বুঝতে পারলাম কেন আমি অন্য মেয়েদের চেয়ে আলাদা। এই সত্যটুকু উপলব্ধি করে আমি আগের চেয়ে আরো সুখী হলাম। পরের দিন দুপুরে আমি আবার মন্দিরের পথ ধরে সেই প্রাচীন মানুষটির কাছে গেলাম। তার একটা আশ্চর্য জীবন দর্শন ছিল, যা দিয়ে জীবনের অনেক রহস্যই সহজ করে দিতেন। আমি ঠিক করলাম সপ্তাহে অন্তত একবার তার কাছে গিয়ে তার কাছ থেকে উপদেশ নেব। এইরকম একদিন তার কাছে গেছি। এমন সময় কাছাকাছি জঙ্গল থেকে দশাশই চেহারার একটা পুরুষ শঙ্খচূড় সাপ উঠে এসে পাথরের মেঝে পার হয়ে আমার পায়ের উপর মাথা রাখল। আমি কিন্তু মোটেও ভয় পাইনি। বুঝতে পেরেছিলাম ও আমার কোনো ক্ষতি করবে না। আমি ঝুঁকে পড়ে তার ফনার উপর মৃদু চাপড় দিতে লাগলাম। সেই দিন থেকে যখনই আমি মন্দিরে যেতাম, সেই সাপটা নিঃশব্দে এসে আমার পায়ের উপর মাথা রাখত। আমি তার নাম রাখলাম বব। শীঘ্রই সে নাম রাখার ব্যাপারটা বুঝতে পারল আর নাম ধরে ডাকলেই খুব কাছে চলে আসতো। মাসের পর মাস পার হয়ে যেতে লাগলো। আমি ক্রমশ যোগীর উপদেশের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়তে লাগলাম। গভর্নরের স্ত্রী হিসেবেও আমার সামাজিক কর্তব্যে অবহেলা করতে লাগলাম। অনুভব করলাম ফাঁকা মাথা গবেটের দল যারা ফ্যাশন দুরস্ত হয়ে আসে, কিংবা সেই সব পুরুষ যারা সোনা দিয়ে কারুকার্য করা ঝকঝকে পোশাকে মোড়া, তাদের সঙ্গে আমার কোনো মিল নেই। আমার স্বামী আমার ব্যবহারে বারবার প্রতিবাদ করলেন। আমিও বারবার চেষ্টা করতে লাগলাম তার ইচ্ছে মতো কাজ করার জন্য, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে যেতে লাগলো। আমার ভাবনা জুড়ে রইল সেই ভাঙাচোরা হিন্দু মন্দির আর শঙ্খচূড় সাপের কথা, যে আমার পায়ে এসে মাথা ঠেকায়। একদিন অপরাহ্নে যোগী হঠাৎ বলে বসলেন,
হরি ওম তৎসৎ। বৎসে, তোমার তো ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে ফিরে যাবার সময় চলে এসেছে। আমি বললাম, অসম্ভব। আমরা মাত্র 4 বছর এখানে এসেছি। আমার স্বামী তার রাজনৈতিক উচ্চাসা কখনো মুলতবি রাখবেন না। তাছাড়া হাল ফিলে তিনি আমার সামাজিক অনুষ্ঠান সম্পর্কে বিতৃষ্ণায় অভ্যস্ত হয়ে গেছেন। এমনকি যখন আমি এইসব ব্যাপারে যোগ দেবার অনিচ্ছের কথা জানিয়ে আমার ঘরে থাকতে চাই, তখনও তিনি কোনো প্রতিবাদ করেন না। বৎসে, তোমার এ ধারণা ভুল। আরো সত্যি করে বলতে গেলে এই পৃথিবী ও তার সম্পর্কে তোমার মনে স্বচ্ছ কোনো ধারণা সত্যিই নেই। খুব শিগগিরই তোমার স্বামী গভর্নরের পদ থেকে তাঁর ইস্তফা দেবার কথা ঘোষণা করবেন। আমি তোমাকে স্টিমারের ওপর দেখতে পাচ্ছি। তুমি ইংল্যান্ডে ফিরে যাচ্ছ। কিন্তু আমি ববকে ছেড়ে যাব কি করে? হরি ওম তৎসৎ। না 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 না, তাকে ছেড়ে যেতে হবে না। তুমি তাকে সঙ্গে করে নিয়েই লন্ডনে যাবে। তোমার ভাগ্যের সঙ্গে সে জড়িয়ে গেছে। এমনকি সে যদি তোমার সর্বনাশেরও কারণ হয়, তবুও তোমার ভাগ্যের সঙ্গে সে জড়িয়ে গেছে। হরি ওম তৎসৎ। কয়েক সপ্তাহ বাদে একদিন সকালে আমার স্বামী ব্রেকফাস্টের সময় বললেন তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, আর সম্ভবত P&O কোম্পানির পরের জাহাজে বোম্বে থেকে আমরা ফিরে যাচ্ছি। সেদিন দুপুরের পর মন্দিরে গিয়ে দেখলাম যোগী ববকে নিয়ে যাওয়ার জন্য একটা বাস্কেট বানিয়েছেন, আর সাপটা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, যেন যাবার জন্য তৈরি হয়ে আছে। 1 সপ্তাহ পরে আমরা জাহাজে চললাম। আমার স্বামী 2টো কেবিনের ব্যবস্থা করেছিলেন, যেমন ইংল্যান্ড থেকে আসার সময় করেছিলেন। পার্থক্য শুধু এই যে আগের মতো দুটোর মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আমি কোচের ওপর বাস্কেটটা দেখতে পেলাম, তালা লাগানো। চাবিটা আমার নাম লেখা একটা খামের মধ্যে ছিল। বাস্কেট খুলতেই বব তার মাথা নেড়ে বের হয়ে আমার হাতের তালুতে ফনাটা আলতো করে ঘষতে লাগলো, আর মৃদু ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো। খুশি হলে সে এই ধরনের শব্দ করত। আমার স্বামী কখনো আমার ঘরে আসতেন না, তবে আমার সম্পর্কে সব সময় সহৃদয় ছিলেন। বিশেষ করে আমরা যখন খেতে যেতাম বা ডেকে একসঙ্গে বেড়াতাম, আমার স্বাচ্ছন্দ্য সম্পর্কে তিনি খুব সজাগ থাকতেন। আমার স্বামী ববের বিষয়ে কিচ্ছু জানতেন না। জাহাজ বন্দরে গিয়ে ফিরল। কাস্টমসের বেড়া পার হয়ে এলাম। তারপর আমি বাস্কেটের ডালা খুলতেই বব তার মাথা বের করলো। আমার স্বামী পিছু হটে গেলেন, তারপর সামলে নিয়ে বললেন, পোষা নিশ্চয়ই। আমি মাথা নাড়লাম। এ ব্যাপারে আর কোনো কথা হলো না। আমি হোটেলে পৌঁছালাম। সেখানে আগে থেকেই ঘরের ব্যবস্থা করে রাখা হয়েছিল, 2টো আলাদা ঘর। অবশ্য মাঝখানে একটা বসার ঘর ছিল। ববকে আমি বন্দিত্ব থেকে মুক্তি দিলাম। বাস্কেট থেকে বেরিয়ে কোচের ওপর নিজেকে পরিপূর্ণভাবে ছড়িয়ে ফনা তুলল। ঘরের মধ্যে আমি যেদিকে যাই চোখ ফিরিয়ে আমাকেই নজর করতে থাকে। মাঝে মাঝে মৃদু শব্দ করতে লাগলো, মেজাজ খুশি থাকলে যেমন করে থাকে। পরের দিন সন্ধেবেলা ডিনার খাবার সময় আমার স্বামীর সঙ্গে দেখা হলো।
তিনি বললেন, তোমার জন্য ফ্ল্যাট খুঁজতে বাইরে গেছিলাম, কেনসিংটনে একটা ঠিকও করে ফেলেছি। আমি বললাম, তুমি তুমি কোথায় থাকবে? আমার জন্য ভেবো না, আমি ইংল্যান্ডের উত্তর দিকে যাচ্ছি আমার আত্মীয় স্বজনের কাছে। রাজনীতির জীবনে ক্লান্ত, ভাবছি ব্যবসা করব। কিন্তু আমরা আর একসঙ্গে থাকবো না। আমরা তো কখনো একসঙ্গে থাকিনি, তুমি বোধহয় বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এত দেরিতে সেটা করতে যাওয়া খুব বোকামি হবে। পরের দিন ববকে নিয়ে আমি কেনসিংটনের ফ্ল্যাটে চলে এলাম। সঙ্গী রইল একটি পরিচারিকা। স্যার হেনরি একবার মাত্র ভেতরে এসেছিলেন আমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য দরকারি জিনিসপত্রের ঠিকমতো ব্যবস্থা হয়েছে কিনা দেখতে। পরদিন তিনি লন্ডন ছেড়ে চলে গেলেন। তারপর তার সঙ্গে আর দেখা হয়নি। তা প্রায় বছর 2 হয়ে গেল। প্রথম কয়েক মাস স্বামীর সঙ্গ না পেয়ে কেমন যেন লাগতো। যদিও এমনিতে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের সময় ছাড়া আমাদের কখনো দেখা হতো না। তা সত্ত্বেও আমি নিজের মতো সুখী ছিলাম। আমার যা ইচ্ছে তাই করতে পারি, যেখানে খুশি যেতে পারি, কাউকে কৈফিয়ত দিতে হয় না, কারো নির্দেশ মতো চলতে হবে না। আগে সমাজকে পরোয়া করিনি, আর এখন তো আমার একমাত্র আনন্দ ছিল প্রত্যহ চিড়িয়াখানায় গিয়ে জন্তুদের খেতে দেওয়া অথবা সাপের ঘরের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া। এমন সময় বব দৈর্ঘ্যে তার পূর্ণ আকার পেয়েছিল। আর এ কথা বলা বোধহয় অস্বাভাবিক মনে হবে না যে আমি এই প্রাণীটিকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। বোধহয় আমার জীবনে এর আগে কোনো কিছুকে এমন করে ভালোবাসিনি। তা সত্ত্বেও আমার একজন পুরুষ বন্ধু দরকার, যিনি আমাকে বুঝতে পারবে, যার কাছে আমার ভাবনা চিন্তাগুলো তুলে ধরতে পারবো। আমার কোনো লাভারের দরকার নেই। আপনি কি আমার বন্ধু হবেন কিরূপ? আপনি কি সব সময় এসে আমাকে দেখে যাবেন? টেবিলের ওপর লেডি ওয়েদারবি তার হাতখানা বাড়িয়ে দিলেন। তার চোখে এমন একটা বিষণ্ণ নির্জন আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছিল যে আমি অস্বীকার করতে পারিনি। আমি তার হাত নিজের হাতের মধ্যে তুলে নিয়ে সম্মতি জানালাম। কয়েক সপ্তাহ বাদে আমি লেডি ওয়েদারবির ফ্ল্যাটের বেল বাজালাম। আমাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন লেডি। ববও আমার উপস্থিতিতে বিরক্তি প্রকাশ করল না। কাজেই লেডি ওয়েদারবির ফ্ল্যাটে ফি হপ্তা নিয়মিত হাজির হতে লাগলাম। হঠাৎ একদিন কাগজ জুড়ে দারুণ এক উত্তেজক খবর বের হলো। তাতে শহর জুড়ে তুমুল আলোড়নের সৃষ্টি হলো। লেডি ওয়েদারবি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের ওপরের ফ্ল্যাটের এক ভদ্রলোক ও ভদ্রমহিলা অনেক রাত্রে থিয়েটার দেখে বাড়ি ফিরে সিঁড়ি দিয়ে ওঠবার সময় প্রকাণ্ড এক গোখরো সাপের পাল্লায় পড়েছিলেন। সাপটা তাদের ফ্ল্যাটে যাওয়ার সিঁড়ির রেলিং পেঁচিয়েছিল। ভদ্রলোকের স্ত্রী ছিলেন আগে। তার হাতে সাপের ফণা লাগতে তিনি গোঙানির মতো শব্দ করে অজ্ঞান হয়ে পড়ে যান। সাপটা বোধহয় ঘুমোচ্ছিল। ভদ্রমহিলার চিৎকার শুনে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে আসেন। পুলিশের হুইসেল শোনা যায়। জনসাধারণ গভীর উৎকণ্ঠায় ভিড় করে আসেন। ইতিমধ্যে লেডি ওয়েদারবি দরজায় এসে হাজির হয়ে বব বলে ডাকতেই ভিড় আর হট্টগোলে হতভম্ব সাপটা তার নিজের ঘরে ফিরে যায়। সাপের মতো এরকম অস্বাভাবিক পোষ্য লন্ডন শহরের সম্ভ্রান্ত ফ্ল্যাট বাড়িতে রাখা যায় কিনা খবরের কাগজে জানতে চাওয়া হয়েছে। লেডি ওয়েদারবির বাড়িওয়ালা তক্ষুনি তাকে উঠে যেতে বললেন। তিনিও আর ঝুঁকি নিতে সাহস করলেন না। চারপাশে বাগান শুদ্ধ একটা বাড়ি নিলেন।
তাতে ববের সুবিধে হলো। একটা উত্তেজনা থেকে আরেকটা উত্তেজনা আসে। কয়েক সপ্তাহ পরে লন্ডনের মানুষ আশ্চর্য হয়ে গেল। জেনারেল স্যার হেনরি ওয়েদারবি কোর্টে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। লেডি ওয়েদারবি এ ব্যাপারে কোনো বিরোধিতায় গেলেন না। কোর্টও বিচ্ছেদের অনুকূলে রায় দিল। একটা বক্তৃতা দেবার ব্যাপারে আমি কয়েক বছর আমেরিকায় ছিলাম। ফেরবার পর একদিন সকালবেলায় লেডি ওয়েদারবির কাছ থেকে একটা চিঠি পেলাম। পৃথিভাজনেশু, কাগজ পড়ে জানতে পারলাম আপনি দেশে ফিরেছেন। আমি অত্যন্ত অসুস্থ, যত শীঘ্রই পারেন একবার আসবেন। সেই দিন দুপুরের পর লেডি ওয়েদারবির চেলসি এমব্যাঙ্কমেন্টের বাড়িতে হাজির হলাম। আমাকে তার 3 তলার শোবার ঘরে নিয়ে যাওয়া হলো। তাকে দেখে আমি আঁতকে উঠলাম। একদা রূপসী মহিলা, কি হয়েছেন? হাড়ের উপর শুধু চামড়াটুকু লেগে আছে। আমি দেখলাম শুভ্র হাতটা বের করে আমায় অভ্যর্থনা জানালেন। জুন মাসের উষ্ণ অপরাহ্নে উত্তর সাগরের হাঁসের পালকের তৈরি পাশবালিশও তাকে গরম রাখতে পারছে না। সাপটাও তার পাশে লম্বালম্বি এলিয়ে আছে প্রায় তার গায়ের উপর। বোধহয় তার শরীরের তাপ দিয়ে তাকে বাঁচাতে চাইছে। মনে হচ্ছিল ওটাও মুমূর্ষু। তার চকচকে চোখের উপর সাদা আঁশগুলো যখন তখন এসে পড়ছিল। এইরকম ভয়ঙ্কর একটা দৃশ্য আমার চিরকাল মনে থাকবে। খুব আস্তে কিন্তু স্পষ্টভাবে লেডি ওয়েদারবি বললেন, বন্ধু, আপনি এলেন, কিন্তু শেষ সময়। বছর খানেক ধরে এই অসুখ চলছে। কোনো যন্ত্রণা বা অস্বস্তি কিচ্ছু নেই। লন্ডনের সেরা সেরা ডাক্তারকে দেখিয়েছি, কেউই এই ব্যাধির কোনো কারণ খুঁজে পাননি। এই কেস সম্পর্কে সবাই আশা ছেড়ে দিয়েছে। মিস উইলবি ছাড়া কেউ এখানে থাকে না। বেচারি আমার সেবায় দিন রাত্রির নিজেকে সঁপে দিয়েছে। বেশিক্ষণ আর বাঁচব না, বুঝতে পারছি। কাল সকাল হবার আগেই সব শেষ হয়ে যাবে। আমি জানি আমার বাসনা পূর্ণ করার জন্য আপনার উপর নির্ভর করতে পারি। আপনি ছাড়া আর কে বা আছে যাকে দিয়ে কাজগুলো হবে? আমি তার হাতটা আমার হাতে তুলে নিয়ে বললাম, প্রিয়, আপনার সব ইচ্ছাই আমি পূরণ করব। লেডি ওয়েদারবি বলে চললেন, সে আমি জানি। আমার মৃত্যুর পর ববও বাঁচবে না। আমার ইচ্ছে, আমার মৃত্যুর পর ববকে আপনি নিজে গ্যাস দিয়ে মেরে ফেলবেন। দেখবেন ও যেন কষ্ট না পায়। ওর এবং আমার দেহ আগুন দিয়ে সৎকার করবেন। তারপর দুজনের ছাই একসঙ্গে মিশিয়ে দেবেন। শেষে ভরসাধারটা নিয়ে দূর সমুদ্রে ফেলে আসবেন। কথা দিন। ফিস ফিস করে বললেন লেডি ওয়েদারবি, হয়তো পরের জন্মে আমরা আবার মিলব। প্রিয় বান্ধবী, আপনার সব ইচ্ছেই আমি পূর্ণ করব। কথা দিলাম, আপনি যা বলবেন আমি তাই করব। কৃতজ্ঞতায় তিনি আমার হাতে চাপ দিলেন। কথা বলার শক্তিটুকুও তার ছিল না। বালিশের মধ্যে ডুবে রইলেন কিছুক্ষণ। মনে হলো নিঃশ্বাসও আর পড়ছে না।
মিস উইলবি ভেতরে এলেন। আমি তাকে কাল সকাল 9টার সময় আসব বলে বিদায় নিলাম। পরদিন সকালে আবার গেলাম। দরজার গোড়ায় মিস উইলবির সঙ্গে আমার দেখা হলো। আমাকে অবশ্য বলবার দরকার ছিল না যে সব শেষ হয়ে গেছে। সারা বাড়িতে মৃত্যুর চিহ্ন অনুভব করছিলাম। আমরা ওপরে শোবার ঘরে গেলাম। জানালাগুলো হাট করে খোলা। বিছানার পাশে বুদ্ধদেবের মূর্তির পায়ের কাছে রাখা জুন মাসের সকালে ফোটা ছোট লিলি ফুল বাতাসকে সুগন্ধে ভরে তুলেছে। যখন মনে পড়ল ববকে আমি নিয়ে যাব বলে কথা দিয়েছি, তখন আমি কেঁপে উঠলাম। বব সেই একইভাবে পড়েছিল তার ফনাটা লেডি ওয়েদারবির কাঁধে রেখে, কাল যেমন দেখে গেছিলাম। বিছানার দিকে এগিয়ে লক্ষ্য করলাম আঁশগুলো চোখের ওপর পর্দার মতো নেমে এসেছে। ববকে নিয়ে কোনো আতঙ্কের মধ্যে পড়তে হবে না বলে নিশ্চিন্ত হলাম। বব সেই রাত্রিরেই মারা গিয়েছিল। মৃত ববকে বাস্কেটে করে নিয়ে আগুনে সৎকার করলাম। তারপর লেডি ওয়েদারবির ইচ্ছে মতো দুজনের ছাই একসঙ্গে মিশিয়ে দিলাম। পরে মিস উইলবি আর আমি নৌকোয় করে সমুদ্রের ভিতরে অনেকখানি গিয়ে ভস্মাধারটি জলে ফেলে দিয়ে এলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন কিরো রচিত একটি অলৌকিক স্বাদের গল্প, লেডি ওয়েদারবির প্রেমিক। আজকের গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে যারা ছিলেন তারা হলেন ডক্টর স্বদেশ মান্না, সোমনাথ মজুমদার, অর্ধেন্দু মজুমদার, অর্পিতা চক্রবর্তী কণ্ঠ, আবহ সম্পাদনা ও সমগ্র নির্মাণে রয়েছেন অর্ধেন্দু মজুমদার। গল্পের সূত্রধর ছিলাম আমি, আপনাদের হৃদয়ের বন্ধু রূপকথা বিশ্বাস। পরিচালনা ও পরিবেশনায় টিম টিফিন বক্স। আজকের এই পরিবেশনা কেমন লাগলো অবশ্যই মন্তব্যের মাধ্যমে আমাদের জানান। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং পরিচিতদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের টিফিন বক্স অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। শিগগিরই আমরা আরেকটি দুর্দান্ত গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। সকলে সঙ্গে থাকুন, ভালো থাকুন আর শুনতে থাকুন টিফিন বক্স।